বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, বর্তমান সময়গুলো হেসে খেলে কাটিয়ে দিলে দেশ ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিরাজমান সমস্যা দূর করে জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষমতায় থাকলেও বিএনপির সামনে ও পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। তিনি বলেন, বিগত সরকারের মতো আচরণ না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে, যাতে করে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। গত ১৭ বছরে কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সকল কিছুকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। ঢিল কোন গাছে মারে মানুষ, যে গাছে ফল আছে। মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন। শহীদ জিয়ার পথ অনুসরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ১২ তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয়, তাহলে অবশ্যই শুধুমাত্র ২১৪ জন এমপি বা ৫০ জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের অবক্ষয় দূর করে নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তুলতে হবে। আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন তা নির্মূল করতে হবে। এর আগে বহুল আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করে তিনি বলেন, সেখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুনের ভিডিও চিত্রে আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পাশেই জঙ্গল সলিমপুর। কয়েক দশক ধরে অবৈধ বসতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসায় এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচনায় এই এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি। উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও নিহত হবার ঘটনাও ঘটেছে। শনিবার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, শুধু জঙ্গল সলিমপুর নয়, আশেপাশের আলীনগর, বেতুয়া ও চা বাগান এলাকার পাহাড়েও সন্ত্রাসীদের সক্রিয় উপস্থিতির তথ্য রয়েছে। এসব এলাকায় পরিকল্পিত যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। এই আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করা হবে। মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া
এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনবো। এখানে হাজার হাজার মাদকের মামলা আছে যেগুলো পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর, সেগুলো নিষ্পত্তি হবে। পাহাড়ি এসব এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার এবং অস্ত্রধারী গোষ্ঠীর দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযানের ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা, তবে অতীতের মতো স্থায়ী সমাধান চান এলাকাবাসী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। আমরা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই আশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামাতে অনেক গুপ্ত চাঁদাবাজ আছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী বলেছেন, দলটি নিজেদের দিকে তাকাচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। চাঁদাবাজের কারণে জামাত তাদের রুকন সদস্যদের বিভিন্ন স্থানে বহিষ্কার করছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের সংস্কৃতি ধ্বংস করে এমন সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি এটা আপনারা কম করেন না। একদিকে যেমন ধর্ম ব্যবসা, ধর্মের নাম বিক্রি করে, ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে ধোঁকা দেওয়া, এটাও এদেশের মানুষ কোনোদিনই এটা পছন্দ করে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারি দলের লোকেরাই জড়িত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, অপরাধের সাথে সরকারি দলের লোকজন জড়িত থাকার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কঠোর আচরণ করা দরকার তারা তা করতে পারছে না। রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা হবে এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। দেশের মানুষ সংবিধান সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু গত 3 মাসে বিএনপির কাছ থেকে সেই ধরনের কোনো দৃশ্যমান ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। এখানে একটা নতুন সংবিধান সংস্কার হবে, পার্লামেন্টারি সিস্টেম ডেভেলপ করবে, সকলে মিলে একটা উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবে এবং সন্ত্রাস অন্যান্য বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি হবে। বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়, বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে কালশির বাউনিয়া বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন, বস্তি উচ্ছেদের পূর্ব নোটিশ দেওয়া হয়নি। আওয়ামী লীগের আমল থেকেই উচ্ছেদের আগে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করতে আসার পর ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এর 5 দিন পর আগুন লাগালো। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে হয় না বলে উল্লেখ করেন তিনি। বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না, এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসান আব্দুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না, আপনারা বরাদ্দ দিচ্ছেন। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে, এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক। ঈদের ছুটি শেষে সোমবার থেকে খুঁজছে অধস্তন আদালত। এদিন রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা শুনানি শুরু হবে। সরকার এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করেছে, বাকিটা আদালতের কাজ। আদালত
আদালতকে সরকার সহযোগিতা করবে। তিনি আরো বলেন, সোমবার আদালত খুলবে। প্রথম দিনে এই মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে। এটা আদালতের এখতিয়ার। সরকার শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারে। রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা চাইবেন জানিয়ে মন্ত্রী বলেন, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার অপেক্ষায় আছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীদের আনাগোনা। রেলপথে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। তবে যাত্রী চাপ বেশি হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। শেষ হচ্ছে ঈদুল আজহার ছুটি, এবার কর্মস্থলে ফেরার পালা। তাই নারীর টানে ঘরে ফেরা মানুষগুলো জীবিকার তাগিদে আবারও রাজধানীমুখী হতে শুরু করেছেন। সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। তাই একদিন আগে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, নৌ ও রেলপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কেউ ঈদ শেষে বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে, আবার কেউ পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছেন রাজধানীতে। ঈদের ছুটিতে বাড়ি গেছিলাম, এখন ছুটি শেষ। ঈদের জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তার জন্য কালকে অফিস করলাম, তার জন্য আজকে চলে আসছি। আমরা যেহেতু জব করি, নির্দিষ্ট সময় অফিসে হাজির হতে হয়, আর আমরা তো যাইতে পারছি এবং আসতে পারছি, এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জার্নি ভালো ছিল, আর আমি ডাক্তার, তো আমাদের তো রানিং ডিউটি চলছে। অতিরিক্ত তাপপ্রবাহ এবং যাত্রী চাপ বেশি হওয়ায় যাত্রাপথে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। অনেক গরম ছিল আজকে, অনেক অতিরিক্ত চাপ, প্যাসেঞ্জার বেশি, অনেক ভিড় কম, সময় বেশি লেগেছে আর কি, 2 ঘন্টা। টিকিটটা কিন্তু অনলাইনে অনেক বেশি আপনার হচ্ছে ঝামেলা পাওয়া যায় না, টিকিট ব্রেক করে নিতে হয়েছে। টাঙ্গাইল টু জয়দেবপুর, জয়দেবপুর টু ঢাকা এইভাবে নিতে হয়েছে। নেওয়ার পরও নিজের টিকিট থাকার পরও বসার জন্য খুবই অসুবিধা। এদিকে কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ঈদযাত্রার মতোই ফিরতি যাত্রায়ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা যেমন ঈদ যাত্রার সময়ও আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার ছিল, এবং ফিরতি যাত্রাও আমরা আশা করছি যে আমাদের সেই যাত্রা তদারকিটা অব্যাহত থাকবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী চাপের কারণেই কিছুটা ব্যাহত হচ্ছে ঈদযাত্রা এবং ফিরতি যাত্রা। অস্বাভাবিক ভিড় ছিল ইমিডিয়েট আগের 2 দিন, সেখানে আমাদের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো কিছুটা ব্যাহত হয়েছে, বাট ওভারঅল আমরা এটাতে হ্যাপি ছিলাম। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রী চাপ ছিল স্বাভাবিক। কাউন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এই কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা বৃদ্ধি পায়। সন্ধ্যার পর তা আরও বাড়তে থাকে। তবে যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের বেশিরভাগ স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা জানান, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কাটিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। অনেকেই ভোগান্তি এড়াতে ভোর থেকেই যাত্রা শুরু করেছেন। পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে এবং টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। রবিবার দুপুরের পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে। আর অতিরিক্ত চাপের কারণে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 2 কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে 20টি লঞ্চ ও 15টি ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে। আর যাত্রীদের নির্বিঘ্ন পারাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে। দৌলতদিয়া লঞ্চ ঘাটের পরিচালক মোহাম্মদ মুফাজ্জল হোসেন জানান, 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া 20টি, আরিচা কাজিরহাট 12টি, মোট 32টি লঞ্চ চলাচল করতেছে। আমরা ঈদ পারপাসে আমাদের মানে লঞ্চের যে সরঞ্জাম লাগে
সবকিছুই আমরা কমপ্লিটে যাত্রী পারাপার করতে আমরা সক্ষম হইতেছি এবং কি সব মিলে আর স্বাভাবিক অবস্থায় আমরা ঈদের যাত্রী ফেরার যাত্রীগুলো এখন আমাদের পার করার পালা। এখন ঈদের শুরুতে কয়েকদিনের জন্য যেন অন্য এক রূপ ধারণ করেছিল রাজধানী ঢাকা। ব্যস্ততা, যানজট আর কোলাহল থেকে মুক্ত হয়ে নগরী পেয়েছিল এক স্বস্তির নিঃশ্বাস। ফাঁকা সড়ক, নিরিবিলি অলিগলি আর শান্ত পরিবেশে রাজধানীকে দেখা গেছে এক ভিন্ন আবহে। দীর্ঘ ঈদ ছুটি শেষে সোমবার থেকে খুলছে অফিস আদালত, আর এরই মধ্যে নামতে শুরু করেছে রাজধানীমুখী মানুষের ঢল। ফলে ধীরে ধীরে ফিরে আসছে ঢাকার চিরচেনা ব্যস্ততা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততম সড়কগুলো ছিল প্রায় জনশূন্য, ছিল না যানজট, গাড়ির হর্নের কর্কশ শব্দ। তবে রোববার ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে বাড়ছে যাত্রীদের ভিড়, একই সঙ্গে সড়কেও বাড়ছে যানবাহনের চাপ। আর তাই দীর্ঘ ঈদ ছুটি শেষে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করায় আবারও প্রাণচঞ্চলে ভরে উঠছে ঢাকা। যানজট থাকলে অনেক কষ্ট হয়, ফাঁকা থাকলে চালাইতে ভালো লাগে। এখন বর্তমানে যে অবস্থা আমরা পাচ্ছি এটা তো আমাদের জন্য খুবই ভালো লাগে। আজকে থেকে মোটামুটি আসা শুরু করেছে, আগামীকাল থেকে পুরা দমে হচ্ছে, গাড়ি ঘোড়া চলাফেরা শুরু করবে। তবে কয়েকদিনের জন্য ফাঁকা আর প্রশান্তির যে ঢাকা নগরবাসী দেখেছেন তা ছিল তাদের কাছে ব্যতিক্রমী অভিজ্ঞতা। আগামীকাল থেকে ঈদের ছুটি শেষ, মানুষ আসা শুরু করছে গ্রাম থেকে। তো আগামীকাল থেকে আবার গাড়ি ঘোড়া অনেক চাপ হবে, অনেক জ্যামজট হবে রাস্তাঘাটে। ঈদের সময়ের মতোই জানি রোডঘাট এরকম ফাঁকা থাকে আর কি, সবসময় ফাঁকা থাকে, আমরা এটাই চাই। নগর ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ে যেতে থাকা একজন কর্মকর্তা জানান, ঈদের ছুটি শেষ হতে না হতেই ফিরে আসছে ঢাকার চিরচেনা ব্যস্ততা। ঈদের এই দীর্ঘ ছুটিতে মানুষের ভোগান্তি কিন্তু সেরকম হয়নি। সুশৃঙ্খল ছিল ট্রাফিক ডিভিশন, প্রতিটা পয়েন্টেই এরকম এআই প্রযুক্তি মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এরকম সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা থাকলে আমাদের মানে কাজে অনেকটা নিয়ম শৃঙ্খলা বা কাজে অনেকটা প্রেসার মুক্ত হব আমরা। ট্রাফিক জানান, একটি সুশৃঙ্খল সড়ক প্রতিষ্ঠায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়াতে হবে প্রযুক্তির উৎকর্ষতা। কয়েকদিনের জন্য যে শান্ত, নিরিবিলি আর প্রশান্ত ঢাকাকে দেখেছেন নগরবাসী, সেটি আবারও হারাচ্ছে কর্মব্যস্ত বাস্তবতায়। আর তাই প্রশ্ন থেকে যায়, এমন স্বস্তির নগর পরিবেশ পেতে কি নাগরিককে প্রতি বছর শুধু ঈদের ছুটির অপেক্ষায় থাকতে হবে? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে মোট 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় 2 লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে। এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় 2 লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় 1 লক্ষ টাকা অর্থাৎ মোট 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে। কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে, আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে 585 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 90 জন এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছে 495 জন শিশু। এছাড়া গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়েছে 53 জন শিশু। একই সময়ে 1324 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এদিকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 9,049 জন শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা 70,936 জন। ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। শুধু সমুদ্র সৈকত নয়, জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও দেখা গেছে পর্যটকদের সরব উপস্থিতি। হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোর প্রায় 60 থেকে 70% কক্ষ ভাড়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির।
মৌসুমের এই সময়টায় ভ্যাপসা গরম কক্সবাজারে। সৈকতের পানি, বালি, বাতাস সবই গরম। এর মাঝেই সাগরের নোনা জলের সঙ্গে মিতালি গড়েছেন ভ্রমণ পিপাসু নারী পুরুষ। নগর জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতা থেকে কিছুটা স্বস্তি খুঁজতে লাখো পর্যটক ছুটে এসেছেন নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকরা উপভোগ করছেন ওয়াটার বাইক, বিচ বাইক ও টিউব রাইড। আবার কেউ ঘোড়ায় চড়ে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। অনেক ভালো লাগতেছে, ভালো করে এনজয় করতেছি আমরা। বারবারই এই কক্সবাজার আসি, বারবারই এই সমুদ্র সৈকতে আসি এবং যতবার আসি ততবারই মনটা ভালো লাগে। এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে, আর এখানকে এসে আমি অনেক আনন্দ উপভোগ করতেছি। আমি ফ্যামিলি নিয়ে এসেছি। বড়দের পাশাপাশি শিশুদেরও দেখা গেছে ভেজা বালিয়াড়িতে খেলাধুলা ও আনন্দে মেতে উঠতে। কক্সবাজার আনন্দ করার জন্য আসছি, এনজয় করার জন্য আসছি, তো খুব ভালো লাগতেছে। লোকারণ্য কক্সবাজার এসে খুবই ভালো লাগতেছে, খুবই জনবহুল এন্ড আমি ফ্যামিলি নিয়ে আসছি, এখানে খুব আনন্দের সাথে কাটাচ্ছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সৈকতে দায়িত্ব পালনরত লাইফগার্ড কর্মীরা সতর্ক নজরদারি অব্যাহত রেখেছেন। আমাদের এরিয়ার বাইরে ওইখানে গিয়ে আমরা মাইকিং করছি, তাদেরকে নির্দেশনা দিচ্ছি তারা যেন লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, লাইফগার্ড এরিয়াতে গোসল করে। তার পাশাপাশি আমাদের যারা ভলান্টিয়ার আছে তারাও আমাদের সাথে কাজ করছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সাথে কাজ করছে। পর্যটন ব্যবসায়ীরা মনে করেন পাহাড় ও সমুদ্রের পাশাপাশি কক্সবাজারে আরও আধুনিক ও বৈচিত্র্যময় বিনোদন কেন্দ্র গড়ে তোলা গেলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আরও বেশি আকৃষ্ট করা সম্ভব। এতে দেশের পর্যটন খাত সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। মোহনীয় গর্জনের সঙ্গেই সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ, আর সেই ঢেউয়ের সঙ্গেই নোনা জলে গা ভাসিয়ে উল্লাসে মেতেছেন কুয়াকাটা সৈকতের পর্যটকরা। ঈদের চতুর্থ দিনেও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজারো পর্যটকের এমন উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। গত 3 দিনের তুলনায় সরকারি ছুটির শেষ দিনে অনেকটা বেড়েছে পর্যটকের সংখ্যা। আগতদের ভিড়ে বুকিং রয়েছে হোটেল মোটেলের 80% কক্ষ, বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। আগন্তুকরা বলছেন বছরে এমন লম্বা ছুটির সুযোগ খুব সময়ই মেলে, তাই ছুটির শেষ সময়টাকেই উপভোগ করছেন তারা। সমুদ্রের এই ঢেউ আমাকে বারবার টানে, মানে মনে হয় কি যেটা আমার শিকড়ের একটা টান। প্রাকৃতিক সৌন্দর্য ভালোই লাগতেছে, মন চায় বারবার আসি। ঈদের ছুটিতে আসছি এবং বন্ধু বান্ধব নিয়ে আসছি। আমি যেহেতু পর্যটন বাড়ছে সেই তুলনামূলক বীজ অনেক ছোট। ঈদের চতুর্থ দিন পর্যটকদের উপস্থিতি সকাল থেকে বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। ঈদের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এ জেলায়। সবুজ চা বাগান, পাহাড়, বনাঞ্চল ও বিল হাওরের নির্মল পরিবেশে পরিবার পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের উপস্থিতি কিছুটা কম। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্যচিত্রে আতিকুর রহমান তেতাসের রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজার। জেলায় একদিকে পাহাড়, অন্যদিকে সবুজে মোড়ানো দৃষ্টিনন্দন চা বাগান, নয়নাভিরাম চা কন্যা ভাস্কর্য, হামহাম ঝর্ণা, মাধবপুর লেক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, টি মিউজিয়াম, 7 রঙের চা কেবিন, চিড়িয়াখানা, হাইল হাওর, বাইকাবিল, বদ্ধভূমি 71, লাল পাহাড় সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। 3 বোন মধ্যে প্রত্যেক ঈদে আসি এবং আজকেও আসা হয়েছে আমাদের এই বদ্ধভূমির প্রকৃতিটা দেখার জন্য। ছয়সিলের চা বাগান, পরেলগা লাওয়াচুরি, এখানে এই জায়গাগুলো খুব সুন্দর, নাইস প্লেস। এদিকে ছবি তুলতে অনেক ভালো লাগে, এমন এমন জায়গা আছে এদিকে ছবি তোলার মতো, ঝর্ণা, বিচ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এসব স্থানে সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। গাড়ি, রিক্সা, মোটরসাইকেল, খোলা জিপ সহ নানা বাহনে তারা পরিবার পরিজন নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, তুলছেন ছবি। আমি আজকে মোটামুটি বদ্ধভূমি ঘুরছি, লাওয়াছড়া, দুপুরবেলা লাওয়াছড়া থেকে চলে আসলাম, এবার যাব চা বাগান ঘুরতে। এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এখানে না আসলে বোঝা যাবে না। তো ঈদের ছুটিতে এভাবে যদি মানুষ অনেকে আসে, তো এই জায়গাতে আসলে ক্লান্তি যে থাকে একটা, এই ক্লান্তি দূর হয়ে যাবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন এলাকায় দায়িত্ব পালন করছে থানা ও পর্যটন পুলিশ। শ্রীমঙ্গল ট্যুরিস্ট জোনের পক্ষ থেকে শ্রীমঙ্গল ট্যুরিস্ট স্পটগুলোতে আমাদের পর্যটক
টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয়। সেজন্য আমরা ওই নিরাপত্তার সাথে ডিউটি করে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিলেটের পর্যটন এলাকাগুলোতে একটি সমন্বিত ড্রাইভের আওতায় এনে আরও আকর্ষণীয় ও পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঈদুল আজহা তৃতীয় দিনে সিলেটের সীমান্তবর্তী উপজেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় এবং পর্যটন খাতের উন্নয়ন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাও করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সহ পর্যটন সংশ্লিষ্টরা। এটা আমাদের নেটের জন্য ব্যবস্থা করতে হবে, কারণ এখানে অনেক পর্যটকরা আসে যাতে নেটের মধ্যে থাকে, এবং আমরা নিরাপত্তা জোরদার করব, আরও সিকিউরিটি। আজকে দেখেন না, এখানে আমরা মাইকিং করতেছি, কোনো ধরনের অসুবিধা হলে তাদেরকে এই কনফারেন্স দিতে আমরা সহযোগিতা করতেছি। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ যে প্রত্যেকটা জায়গায় মানুষ যেন মুক্তভাবে তাদের ইচ্ছা অনুযায়ী তারা মুভমেন্ট করতে।